আজ আমি কথা বলবো এমন একটি বিষয়ে যা এখন পুরো দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। আমাদের যে আহ, এই জুলাই আগস্টের যে বিপ্লবী ছাত্ররা, তাদের যে লিডাররা যারা ছিলেন, সমন্বয়ক, তাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, তাদের কর্মকাণ্ড এবং এর পেছনে থাকা সম্ভাব্য শক্তিগুলো নিয়ে প্রথমে আসি মূল ইস্যুতে। এই দলটি হঠাৎ করে আত্মপ্রকাশ করলো, মানিক মিয়া এভিনিউতে বড় বড় প্রোগ্রাম সহ বিশাল ব্যানার, বিশাল আয়োজন করছে। প্রশ্ন হচ্ছে, এত টাকা আসছে কোথা থেকে? এখন রাজনীতি করতে গেলে টাকা লাগে, এটা আমরা সবাই জানি, কিন্তু এই নতুন দলের কোনো সুস্পষ্ট অর্থনৈতিক ভিত্তি আছে কি? এই পার্টির শীর্ষ নেতাদের যদি আমরা দেখি, আহ্বায়ক নাহিদ ইসলাম, তারপরে সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক মুন্তাসির রহমান, এরা কি আগে কখনো এত বিশাল আকারের রাজনৈতিক দল বা রাজনৈতিক কার্যক্রম চালিয়েছেন? চালায় নাই। আর তাদের নিজস্ব কোনো ব্যবসা আছে কি, যেখান থেকে এই অর্থ আসতে পারে? মানে এত যে খরচ, এই খরচগুলা চলতে পারে, নাকি এই টাকার উৎস অন্য কোথাও? এখন আসি আরো গভীরে। আন্তর্জাতিক রাজনীতির একটি বহু চর্চিত বিষয় হলো একটি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে এনজিও ব্যবহার করা। ইতিহাস দেখলে আমরা বারবার দেখেছি যে বিভিন্ন বড় শক্তিধর দেশগুলো তাদের যে স্বার্থে এনজিও তৈরি করছে, এবং অথবা দেখা গেছে কি যে তারা তাদের সাথে নতুন এনজিও তৈরি করেছে, অথবা বিদ্যমান যে এনজিও গুলো, সেই এনজিও গুলোর মাধ্যমে অন্য দেশের রাজনৈতিক মুভমেন্ট তৈরি করতে চেষ্টা করছে, বা তৈরি করার চেষ্টা করেছে বিগত সময়গুলোতে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, আফ্রিকার বহু দেশে তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো প্রথমে গরিব মানুষদের পাশে দাঁড়ায়, তাদের জন্য খাবারের ব্যবস্থা করছে, আশ্রয়, চিকিৎসা, শিক্ষা, এইগুলার ব্যবস্থা করছে। তো এর মাধ্যমে তাদের মধ্যে একটা আদর্শের জায়গা, বা তাদের মধ্যে একটা সফট কর্নার একটা তৈরি করছে আর কি। আম, এরপর ধীরে ধীরে তারা কি করছে, মানুষগুলো চিন্তাধারা পরিবর্তনের চেষ্টা করছে, চিন্তাধারা পরিবর্তন করছে, তাদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালাই দেওয়া, বা আমরা বলতে পারি বিদ্রোহের চিন্তাধারা তৈরি করছে আর কি। এবং শেষে সেই দেশগুলো সরকারের উৎখাত করতে এই মানুষগুলোকেই ব্যবহার করছে তারা। মানে শুরু থেকে তাদের প্ল্যান মাফিক একটা ভালো একটা জায়গা থেকে শুরু থেকে তারা এই যে জনবলটা তৈরি করে নিয়ে আসছে। এই কৌশল শুধুমাত্র কিন্তু আফ্রিকাতে না, মধ্যপ্রাচ্যেও আমরা দেখেছি এর আগে পূর্ববর্তী সময়গুলোতে। আরব বসন্তের কথা আমরা মনে করতে পারি। এটা তো খুব বড় একটা উদাহরণ হইতে পারে এই এনজিওর ভিতরে আমরা আজকে যে কথাটা বলতে যাচ্ছি আর কি। মধ্যপ্রাচ্য আমরা এইগুলা বিগত সময়গুলোতে আমরা দেখছি যে সেম প্রসেসে একটা সরকারকে কিভাবে পতন করা হয়েছে। প্রথমে তারা এই এনজিও গুলোর মাধ্যমে কিছু আর্থিক সহায়তা দিছে, প্রশিক্ষণ, স্থানীয় তরুণদের মধ্যে সংগঠিত করা, তাদেরকে মানে মতবাদ চেঞ্জ করা, সংগঠন করা। এগুলোর পরে পরবর্তী সেই তরুণদের ব্যবহার করেই গোটা মধ্যপ্রাচ্যে বড় বড় সরকার পতনের কিন্তু এই আন্দোলনগুলা কিন্তু তারা তাদের মাধ্যমে করছে। এখন প্রশ্ন হলো, এই ধরনের যে কৌশলগুলো কি বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে কিনা? নতুন এই জাতীয় নাগরিক পার্টি, যারা নিজেদের সাধারণ তরুণদের দল হিসেবে মানে পরিচিত করাচ্ছে অ্যাকচুয়ালি, তাদের মধ্যে এমন কেউ কি আছেন যারা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল, বা এমন কেউ? এখানেই আসে মুনতাসির রহমানের নাম। মানে এই বিগত কয়েকদিনে যে এলজিবিটিকিউ এর মাধ্যমে যে ভাইরাল, এক প্রকার বলা যায় বিতর্কের কেন্দ্রবিন্দু বলা চলে, এই ছেলেটি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক পদ আর কি পাইছে, যাই হোক। এবং এই ছেলেটির নাম উঠে এসেছে সোর্স, সরি, সরোস ফাউন্ডেশন, বা কি জানি নাম ছিল, ওপেন সোসাইটি ফাউন্ডেশন থেকে। এর সঙ্গে যে সম্পৃক্ততার অভিযোগ, এই যে ফাউন্ডেশনটা, এই চ্যারিটি, এটার সাথে তার সম্পৃক্ততার অভিযোগ উঠে আসছে আর কি। এটা কি কাকতালীয়, এটা কি এক প্রকার মানে কোইন্সিডেন্স, নাকি সরাসরি পরিকল্পিত? এটাই আমাদের খুঁজে বের করতে হবে এই সময়ে। জর্জ সরোজ এর সংস্থা ওপেন সোসাইটি ফাউন্ডেশনস পৃথিবীর বিভিন্ন দেশে
পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার নামে অর্থায়ন করে। তবে বাস্তবে দেখা গেছে তার এই সংগঠনটি প্রায়শই বিদেশি সরকারের পতনের কাজে ব্যবহৃত হয় বা ব্যবহৃত হয়েছে। এর পরবর্তী সময় বিভিন্ন দেশে এই সংগঠনটা মানে এই ধরনের কাজে ব্যবহার করা হয়েছে। এখন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান, খুব সম্ভবত আমি যদি ভুল না হয়ে থাকি, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান সরাসরি সরোজকে দেশদ্রোহী ঘোষণা করেছিলেন এবং তার সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করেছিলেন। আর রাশিয়াও সরোজের সংস্থাগুলোকে বিদেশি এজেন্ট বলে আখ্যায়িত করে দেশ থেকে বের করে দিয়েছে এক প্রকার। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এই সরোজের এজেন্টটা কে বা কারা? আমরা যদি পেছনের ঘটনাগুলো দেখি তাহলে স্পষ্ট হয় যে মুনতাসির রহমান শুধু রাজনৈতিক নেতা নন, বরং তার আরো একটি সে হচ্ছে এলজিবিটিকিউ প্লাস মুভমেন্টের একজন সক্রিয় কর্মী এবং বিশ্বজুড়ে সরস এর সংস্থাগুলো সবচেয়ে বেশি বিনিয়োগ করে এই এলজিবিটিকিউ প্লাস মুভমেন্টে। 2016 সালে শুধু এই একটি খাতে সরস প্রায় 2.7 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছেন বলে মার্কিন আয়কর দপ্তরের যে নথিতে পাওয়া গেছে। তাহলে মুনতাসির এবং সরোসের মধ্যে সংযুক্ত আসলে কোথায়? গণঅভ্যুত্থানের সময় মুনতাসির রহমান, তার সমন্বয়ক হান্নান এবং অন্য কয়েকজন একটি আন্তর্জাতিক সংস্থার অফিসে আশ্রয় নেয়, এমন তথ্য বিভিন্ন সূত্রে আসছে। এটা আমরাও অনেকবার শুনছি সেই সময়ে। তো সেই সংস্থাটি কি সরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন নাকি অন্য কিছু? এটা কিন্তু এখনো ঘোলাটে অবস্থায় আছে। আর আমরা এটা নিয়ে খুব কথা কমও বলতেছি। আমাদের উচিত এটা নিয়ে আর কথা বাড়ানো। সেখানে আর কথা হচ্ছে, সেই যে ফাউন্ডেশন যেখানে তারা আশ্রয় নিয়েছিলেন, সেখানে আশ্রয় নিয়ে তারা ভিডিও বার্তা পাঠাতো, তাদের মুভমেন্ট চালিয়ে যাচ্ছিল। হ্যাঁ, এই কাজগুলো তারা করে যাচ্ছিল, কন্টিনিউ করে যাচ্ছিল ওইখান থেকে। কিন্তু এখন যখন তাদের পরিচয় সামনে আসছে, যখন তারা মানুষের সামনে ধরা পড়ে গেছে এক প্রকার, বা বলতে পারেন যে মানুষ ধীরে ধীরে এই জিনিসগুলো খতিয়ে দেখার চেষ্টা করছে। হ্যাঁ, মানে ওই সময় তারা বারবার বলছে যে অনিচ্ছাকৃত ভুল হয়েছে। কারণ এটা বলার কারণ হচ্ছে যে মুনতাসির রহমান হচ্ছে এলজিবিটিকিউ প্লাস মুভমেন্টের একজন সক্রিয় সদস্য বা অ্যাক্টিভিস্ট বলা চলে। আর আমরা যতটুকু আমরা জানি যে আমাদের যে বাংলাদেশ, আমাদের এই দেশের বেশিরভাগ মানুষ হচ্ছে ভীরু। হ্যাঁ, ধর্মভীরু বলতে মুসলিম সম্প্রদায়ের লোকজন। তো আমাদের মধ্যে অনেকটা এই যে ধর্ম যে প্রবণতা থেকে এলজিবিটিকিউ প্লাস মুভমেন্টের বা এই অ্যাক্টিভ বা এই যে রেইনবো আমরা যেটা বলি আরকি, এইটার মানে বিরুদ্ধেই এক প্রকার একটা মনোভাব তৈরি হয়েছে। তো তাদেরকে ধরে রাখার জন্য তারা যেহেতু নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করছে, হ্যাঁ? তো তাদের যে একটা সাপোর্ট, তাদের একটা মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা ধরে রাখার জন্য এখন তারা বলছে যে এটা অনিচ্ছাকৃত ভুল। তারা মানে সরাসরি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বিষয়টা। যে একজন এলজিবিটিকিউ প্লাস মুভমেন্টের একজন লোক তাদের এ এই নতুন রাজনৈতিক দলে এত বড় একটা পদ, মানে সেন্ট্রালের মতো একটা জায়গায় পদ পাইছেন। যাই হোক, প্রশ্ন হচ্ছে আসলে কি ভুল এটা? আসলে কি এটা সম্পূর্ণ ভুল হইছে তাদের? নাকি তাদের পেছনে থাকা বড় শক্তিগুলো এখন মানে নতুন কৌশলে মাঠে নামতে চাইছে বা নামার চেষ্টা করতেছে? যদি মুনতাসির এবং তার দলীয় সহকর্মীরা সরোসের মানে মতাদর্শগত এজেন্ডার অংশ হয়ে থাকেন, হ্যাঁ, তাহলে বাংলাদেশের রাজনীতিতে এর পরিণতি কি হতে পারে? এটা কিন্তু আমাদের ভাবার বিষয়। কেউ কি আর এই বিষয়টা তদন্ত করবে? আমার কি মনে হয় এই বিষয়টা কিন্তু আমাদের মানে খতিয়ে দেখা এই মুহূর্তে প্রয়োজন। আমাদের যে সরি, আমাদের যে উপদেষ্টাগণ বা স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা বলছেন যে বিভিন্ন ডেভিল হান্টের দিকে চলছে। আমার মনে হয় যে এই বিষয়গুলো তদন্ত করা দরকার। কারণ আজ আমি আপনাদের আ সামনে কিছু প্রশ্ন রেখেছি এই বিষয়টা নিয়ে, যে কিছু তথ্য উপস্থাপন করলাম মাত্র। যে কিছু চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদেরই কিন্তু নিতে হবে এই বিষয়গুলো নিয়ে। বাংলাদেশের রাজনীতি কি আসলেই স্বাধীন কিনা? হ্যাঁ? নাকি এখানে বাইরে থেকে অদৃশ্য শক্তিগুলো হস্তক্ষেপ করছে? আমরা যেখানে প্রতিনিয়তই দেখছি যে আমাদের দেশের লোকজন বা আমাদের দেশের যারা সক্রিয় এক প্রকার বলা চলে সচেতন নাগরিক, তাদের মধ্যে বেশিরভাগই তারা কি করে ভারতের যে আগ্রাসনটা, ভারতের একটা প্রভাব থেকে বেরিয়ে আসতে চাইছে। কারণ আমরা একটা স্বাধীন দেশ, আমাদের রাজনীতিটা স্বাধীন করার জন্য। কিন্তু এইখানে আমরা দেখছি যদি আসলে সত্যি যদি এই সরোজ ফাউন্ডেশন বা সামথিং লাইক দ্যাট, জর্জ সরোজের যে এই ফাউন্ডেশনের যদি একটা হাত থাকে এই এই আমাদের যে এই
একটা মুভমেন্টের মধ্যে বা তাদের কোনো একটা প্রভাব থাকে, তাহলে আমাদের তখন কিন্তু প্রশ্ন আসে যে বাংলাদেশের রাজনীতি কি আসলেই স্বাধীন কিনা, নাকি এখানে বাইরের থেকে যে অদৃশ্য শক্তিগুলো, হ্যাঁ, এই শক্তিগুলোর হস্তক্ষেপ আছে কিনা। এই প্রশ্নের উত্তরই আমাদের খুঁজতে হবে।